স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জামায়াত সহ ৮ দলের হুঁশিয়ারি। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের, জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগের ঢাকা লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই, কঠোর অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর। রাজনৈতিক দলের সাথে স্থির সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় প্রার্থীদের আচরণ বিধিমালা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে দলগুলোর নেতারা এ হুঁশিয়ারি দেন। তারা বলেন, ১৩ নভেম্বর কোনো নাশকতা করলে আওয়ামী লীগকে রাজপথেই প্রতিহত করা হবে। গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। সমাবেশ শুরুর আগে সমাবেশের স্থলে সমাবেত হতে শুরু করে দলগুলোর নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের অবস্থান মূল সড়ক ছাড়িয়ে আশেপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। দাবি আদায় নানা স্লোগান দেন তারা। আন্দোলনকারী দলগুলোর নেতারা বলেন, ৫ দফা দাবি কোনো দলের নয়, এগুলো পুরো দেশের মানুষের দাবি। একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। ১৩ নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। সরকার যদি ৮ দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষায় প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে ইনশাআল্লাহ, এর কোনো বিকল্প নাই। জুলাই সনদে জনগণের দাবি প্রতিফলিত হয়েছে উল্লেখ করে এটি বাস্তবায়নে গড়িমসি করলে কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে। তারা বলেন, দেশের রাজনীতির ইতিহাসে পল্টন মোড়ের এই সমাবেশ মুসলিম উম্মার ঐক্য ও দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এছাড়া স্বাক্ষরিত সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায়ও বর্তমান সরকারের। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা জানান। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশবাসী তা গ্রহণ করবে না। জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান জানাতে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। তিনি জানান, জুলাই সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং
ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। বিএনপি নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। কিছু রাজনৈতিক দল সনদের বাইরে গিয়ে অযৌক্তিক দাবি তুলছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে। বাইরে আমরা সনদে স্বাক্ষর করেছি যে বিষয়গুলো আছে তার বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এদিকে ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন, গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে তা দেশের মানুষ গ্রহণ করবে না। আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। এইবার যদি নির্বাচনটা পিছায় যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি, বাড্ডা ও শাহজাদপুর সহ বেশ কিছু এলাকায় যাত্রীবাহী বাসে আগুন এবং মিরপুর ও ধানমন্ডির 2টি করে জায়গায় আর বাংলা মোটর, মোহাম্মদপুর ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ময়মনসিংহে বাসে আগুন দেয়ায় একজন পুড়ে মারা গেছেন। এসব ঘটনায় পুলিশ 50 জনকে গ্রেফতার করেছে। এমন পরিস্থিতিতে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তিনি জানান, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে, কারণ তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটানো হয়। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ অতীতের মতোই আগুন সন্ত্রাস জ্বালাও পোড়াও করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নারায়ণগঞ্জের এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। তা গত 2 দিনের কার্যক্রমে বোঝা যায়। দেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হওয়া আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে। তাই ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলেও জানান তিনি। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে।
ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা নেই। ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত ল্যান্ডমার্ক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়। এরপরেই দেশটির কিছু গণমাধ্যমে এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। তবে ভারত সরকারের পররাষ্ট্র দফতর এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ভারতে হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার নিজের দফতরে জানিয়েছেন, ভারতের গণমাধ্যম সব সময় দোষ চাপানোর চেষ্টা করে। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। এ সময় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও জাতিসংঘে আপিলের বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে তখন উইল টেক কেয়ার অফ ইট। জাতিসংঘ আমাদেরকে কিছু বলেনি। তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা নেই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমানা নিয়ে মামলার কারণে তফসিলের তারিখ ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে ইসি সংলাপে বসতে যাচ্ছে। বাগেরহাট সংসদীয় সীমানার আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরতে মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে যান জেলা বিএনপি ও জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে সাংবাদিকদের জানানো হয়, বাগেরহাটের ৪ আসন থেকে কমিয়ে ৩ আসন করা এবং গাজীপুরের ৫টি আসন থেকে বাড়িয়ে ৬টি আসন করে নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর যে গেজেট প্রকাশ করেছে তাকে উচ্চ আদালত অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে। আমরা অনুরোধ করেছি, আপনারা যে কোনো প্রক্রিয়াই হোক, যা বুঝেই হোক, আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। সুতরাং এই পর্যায়ে বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের দায়িত্ব আপনারা নিয়েছেন এবং আমরা মনে করি নির্বাচনটি সুসম্পন্ন করার জন্য একমাত্র নির্বাচন কমিশনকেই সম্পূর্ণ নিরপেক্ষ এবং শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর ইসি সিদ্ধান্ত নেবে। তবে সীমানা নিয়ে অন্তত ৩০টি মামলা থাকায় ডিসেম্বরের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তিনি জানান, সোমবার প্রকাশিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টার ও প্লাস্টিক জাতীয় জিনিস চলাচলে বিঘ্ন ঘটায় এমন কিছু নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। আরপিও এবং আচরণ বিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে ১৩ নভেম্বর থেকে দলগুলোর সাথে সংলাপ শুরু করবে ইসি। বিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি, একটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। গণভোটের সময়সূচি নিয়ে ইসি এখনো কোনো নির্দেশনা পায়নি বলেও জানান তিনি। অনেক ধন্যবাদ আপনাদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা জানা যাবে ২০ নভেম্বর। মঙ্গলবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের এই তারিখ নির্ধারণ করে। এর আগে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ১০ম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর সুপ্রিম কোর্টে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি শুরু হয়। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত এ মামলার রায়ের দিন ঠিক করে। আইনজীবীদের প্রত্যাশা, আবারও ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আমরা বিশ্বাস করি আদালত আমাদের এই যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে সন্তুষ্ট হবেন এবং এই আপিলটি অ্যালাউ করে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে বেগম খালেদা যেটা প্রণয়ন করেছিলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সেটা আবার সংবিধানে ফিরে আসবে। অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম।
তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আগের রায় রিভিউ চেয়ে আবেদনকারী সংগঠন সুজনের আইনজীবী জানান, এই ব্যবস্থা নিয়ে রায়ে একটা গাইডলাইন চাওয়া হয়েছে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে এবং ফিরে আসার পরে আমি বলছি যে এটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরের নির্বাচন থেকে। অ্যাটর্নি জেনারেল জানান, গণতন্ত্রের ক্যান্সার দূর করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতে হবে। অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। এটা সবার উপসংহার, সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতিকে উদ্যোক্তা সম্মেলন থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এই ঘটনা ঘটে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এন্টারপ্রেনার সামিট 2025-এ সভাপতি হিসেবে যোগ দিয়েছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠান চলাকালীন তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার নেতৃত্বে কয়েকজন হলরুমে প্রবেশ করে। তারা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মোহাম্মদ হাতেমকে হলরুম থেকে বের করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রাণী থেকে যেমন রোগব্যাধি মানবদেহে সংক্রমিত হচ্ছে, তেমনি মানুষ থেকেও প্রাণীর দেহে রোগ ছড়াচ্ছে। এই অবস্থায় প্রাণীকুল, পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা জরুরি। এজন্য কৃষিকাজে কীটনাশক ও পশু খাদ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলা হয়। মানুষ জীবনযাপনের জন্য অন্যান্য প্রাণী, পরিবেশ ও উদ্ভিদের ওপর যেমন নির্ভরশীল, তেমনি প্রাণীকুল এবং পরিবেশও মানুষের ওপর নির্ভরশীল। কিন্তু নানাবিধ কারণে দূষিত হচ্ছে পরিবেশ। রোগ বাসা বাঁধছে প্রাণীর শরীরে, ফলে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ। তাই মানুষকে নিরাপদ রাখতে যত্ন নিতে হবে প্রাণী ও পরিবেশের। এই চিন্তা থেকে প্রতি বছর নভেম্বরে বিশ্বজুড়ে পালিত হয় ওয়ান হেলথ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ICDDRBতে আয়োজন করা হয় আলোচনার। এতে বক্তারা বলেন, মানুষের শরীরে অন্যান্য প্রাণী কিভাবে প্রভাব ফেলছে তার বড় উদাহরণ করোনা মহামারী। অনেক রোগ প্রাণীর মাধ্যমে মানুষে আসছে, মানুষের মাধ্যমে আবার অ্যানিম্যালে যাচ্ছে। যেমন আপনার কোভিডের কথা আমরা জানি, বাদুড় থেকে এসে মানুষের মধ্যে আসলো এবং সারা পৃথিবীকে আক্রান্ত করে ফেললো। এরকম ম্যালেরিয়াও কিন্তু প্রাণী থেকে, বানর থেকে মানুষের মধ্যে এসছে। এরকম পৃথিবীতে যে ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে সবাই একসাথে ভালো থাকতে হবে, প্রাণীও ভালো থাকতে হবে, মানুষও ভালো থাকতে হবে, পরিবেশও ভালো থাকতে হবে। অ্যানথ্রাক্স এমন আরেকটি রোগ, এটিও মানব স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। এই অবস্থায় চাই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা, এমনটিই বলছেন এই জনস্বাস্থ্যবিদ। যতটুকু গবেষণা হয়েছে ততটুকুই কিন্তু একেবারে ভয়াবহ চিত্র উঠে এসেছে। খাবারে যে দূষণ, যে আমাদের গাছপালা, প্রাণী, মুরগি, মাছে যে সমস্ত অপ্রয়োজনীয় ঔষধ এবং কীটনাশক ব্যবহার করা হয়, তার একটা বিপজ্জনক মাত্রায় পাওয়া গেছে। এখন বাজার থেকে সেগুলো তুলে এনে গবেষণা করা হয়েছে। তিনি বলেন, মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে দরকার সমস্যার প্রমাণভিত্তিক সমাধান ও সচেতনতা। নিয়ন্ত্রিত পরিবেশে নিরাপদভাবে আমাদের এই খাদ্যগুলো তৈরি করার কথা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 5 ব্যাংক একীভূতকরণে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে LOI সম্মতি মিলেছে। কোম্পানি হিসেবে জয়েন্ট স্টকে নিবন্ধন ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্রের পর নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেবে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত হওয়ার পর বিনিয়োগকারী কিংবা শেয়ার হোল্ডার নয়, শুধু আমানতকারীদের স্বার্থ দেখবে তারা।
সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর সেখানে মার্জ হবে একীভূতকরণের তালিকায় থাকা 5 ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অবস্থায় নতুন যে 20,000 কোটি টাকা পাবে সেখান থেকে প্রথমেই 2 লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র আমানতকারীদের দেয়া হবে। তবে বড় আমানতকারীদের টাকা ফেরত দেয়া হবে নাকি তাদের নতুন ব্যাংকের শেয়ার দেয়া হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারী যারা, তারা যে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট বা অর্ডিন্যান্স যেটা সংশোধন হলো, তার আওতায় ক্ষুদ্র আমানতকারীরা 2 লক্ষ টাকা করে যাতে তাৎক্ষণিকভাবে পায়, সেই ব্যবস্থা এই অ্যাকাউন্টের প্রাপ্ত অর্থের মাধ্যমে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ইসলামী এই 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ হবে প্রায় 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়ে গেছে 2 লাখ কোটি টাকার বেশি। বিপুল এই ঋণের 77% খেলাপি। ডিপোজিট স্কিমের আওতায় গ্রাহকের ন্যূনতম 2 লাখ টাকা করে দিতে হলে প্রতিটি ব্যাংকের কমপক্ষে 26,000 কোটি টাকা প্রয়োজন। যদিও ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ডে আছে মাত্র 18,000 কোটি টাকার মতো। রিয়েল চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি এই ব্যাংকগুলোর এনপিএলগুলো ব্যালেন্স শিট থেকে কিভাবে সরাবেন এবং এই ব্যাংকটা যে একটা ভালো ব্যাংক হয়ে দাঁড়াবে এবং এইখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, এইটা হচ্ছে দ্য অ্যাসিড টেস্ট ফর দ্য গভর্নমেন্ট। এটাকে একটা ইসলামী ব্যাংকের মতো একটা প্রাইভেট কমপ্লিটলি একটা হ্যান্ডে ট্রান্সফার করে দিতে পারে, তখনই বোঝা যাবে যে এই ব্যাংকটা টিকে গেল। যদিও মুখের কথা তো একদম বলে ফেলে যে 5টা ব্যাংকের কোনো কর্মচারী চাকরিচ্যুত হবে না, তো কোথায় এগুলোকে বসাবেন আপনি? এগুলো আগের থেকে একটু হোমওয়ার্ক করতে হয় না? বা এই 5টা ব্যাংকের ব্রাঞ্চগুলো কোন কোন জায়গায় থাকবে, কোন জায়গায় থাকবে না, এগুলো একটু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে না? এই গ্রাউন্ড ওয়ার্ক না করেই ওরা একটা ডিসিশন নিয়ে ফেলে যে 5টা ব্যাংক আমরা একীভূত করতেছি। 5 ব্যাংক একীভূতকরণে উদ্যোক্তা পরিচালকদের পাশাপাশি এসব ব্যাংকের শেয়ারধারীদের শেয়ারও শূন্য হয়ে গেছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 21 জন আহত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে ইসলামাবাদের কাছেহরি আদালত ভবনের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে। এর পরপরই আদালত ভবন খালি করে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন বিস্ফোরণে নিহতদের মধ্যে 2 জন সন্ত্রাসী রয়েছে। আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। এদিকে বোমা হামলায় ভারত সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে ভারতের নয়াদিল্লিতে হামলার ঘটনায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। তার নাম উমর মোহাম্মদ। তিনি আল ফালা মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে উমর ছিলেন সম্প্রতি জম্মু কাশ্মীর ও হরিয়ানার যৌথ অভিযানে গ্রেফতার করা অপর 2 চিকিৎসকের ঘনিষ্ঠ সহযোগী। তদন্তে জানা গেছে হামলায় ব্যবহৃত সাদা রঙের হুন্দাই গাড়িটি বিস্ফোরণের আগে 3 ঘন্টা লালকেল্লার পার্কিংয়ে দাঁড়িয়েছিল। ওই হামলায় অন্তত 13 জন নিহত হয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় ভারতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশ দুটির সরকার। ইউক্রেন ও যুক্তরাজ্য যৌথভাবে রুশ MiG-31 যুদ্ধবিমান ছিনতাই করে ন্যাটো ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা সংস্থা FSB জানায় কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ওই যুদ্ধবিমানের পাইলটকে $30 লাখ এবং যে কোনো ইউরোপীয় দেশের নাগরিকত্ব প্রতিশ্রুতি দিয়ে রোমানিয়ার কনস্টান্টা শহরে অবস্থানরত নেটোর বৃহৎ বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল। পরিকল্পনা মাফিক সেখানে বিমানটি ভূপতিত করা হলে সেটিকে রাশিয়ার হামলা হিসেবে দেখিয়ে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা হতো। এ ঘটনায় যুক্তরাজ্য ভিত্তিক অনুসন্ধানী গ্রুপ বেলিংক্যাট এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে ক্রেমলিন। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত 1 দশকে অন্তত 25 কোটি মানুষ নিজ দেশে বাস্তুচ্যুত হয়েছেন, অর্থাৎ গড়ে প্রতিদিন 67,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া হচ্ছেন। জাতিসংঘের 30তম জলবায়ু সম্মেলন COP30 শুরুর আগে সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয় সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় 3/4 জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাস করে। প্রতিবেদনে দক্ষিণ সুদান ও ব্রাজিলের বন্যা, কেনিয়া ও পাকিস্তানে রেকর্ড তাপমাত্রা এবং চাদ ও ইথিওপিয়ায় পানির তীব্র সংকটের প্রভাব তুলে ধরা হয়। ব্রাজিলে শুরু হওয়া এবারের COP সম্মেলনে 190টিরও বেশি দেশের প্রায় 50,000 প্রতিনিধি অংশ নিচ্ছেন। খেলার খবর।
ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দিনাজপুর। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটে চট্টগ্রামকে লিড এনে দেন জাহিদ। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মিলন ইসলামের গোলে সমতায় ফেরে দিনাজপুর। দ্বিতীয়ার্ধে দিনাজপুরের হয়ে সাগর মহন্ত দলকে লিড এনে দেন। নিজের দ্বিতীয় গোলের সাথে ব্যবধান ৩-১ করেন মিলন ইসলাম। ম্যাচের অতিরিক্ত সময়ে চট্টগ্রাম হয়ে দ্বিতীয় গোল করেন আখতারুজ্জামান, তবে তারা সমতায় ফিরতে পারেনি। ২ গোল করে ম্যাচ সেরা হয়েছেন মিলন ইসলাম। নেপালের সাথে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৩ নভেম্বর নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরান ফুটবলাররা। টিমের সকল খেলোয়াড় এদিন অনুশীলনে যোগ দেন। অনুশীলনে ছিলেন হামজা চৌধুরীও। এর আগে সোমবার বিকেলে দেশের মাটিতে পা রাখেন হামজা। সামিত সোমকেও দেখা যায় অনুশীলন করতে। নেপাল প্রীতি ম্যাচের পর এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবে ১৮ নভেম্বর। নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিশ্চিত করেন নেদারল্যান্ডসে তার সঙ্গে যাকে দেখা গিয়েছিল তিনি তার স্ত্রী। গেল ২ আগস্ট তিনি নিকাহ সম্পন্ন করেছেন, তবে এটি তার প্রথম নাকি দ্বিতীয় বিয়ে তা তিনি নিশ্চিত করেননি। গত বছর অক্টোবরে কাবুলে তার প্রথম বিয়ের অনুষ্ঠান হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জামায়াত সহ ৮ দলের হুঁশিয়ারি। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের, জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগের ঢাকা লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই, কঠোর অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর। এবং রাজনৈতিক দলের সাথে স্থির সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় প্রার্থীদের আচরণ বিধিমালা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।